সন্ত্রাসী নিয়ে অ্যাটাক করেছে। তারা আমাকে বলেছে যে আমাদেরকে মির্জা আব্বাস টাকা দেয়। আমি বললাম আমার কাছে টাকা আমি কিভাবে দিব। পরবর্তীতে হলো তারা, আমরা যখন ভিতরে প্রবেশ করতে শুরু করলাম, তারা আমাদের উপরে নিক্ষেপ করা শুরু করলো, মোটর টিম এবং সবার উপরে কিল ঘুষি দেওয়া শুরু করলো। দর্শক, এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রবেশ করবেন শিক্ষার্থীদের একটি পক্ষ তাকে আসলে এখানে ভিতরে প্রবেশ করা থেকে বাধা দেয়। তারপরে তিনি কিছুটা জোর খাটিয়ে ভিতরে যখন প্রবেশ করে তখন তার গায়ে এক পক্ষ ডিম নিক্ষেপ করে। জামাত শিবির এবং এনসিপি টোকাইরা বাঙালিকে সাওয়া মাওয়া কিভাবে ছিঁড়তে হয় এই সকল বিষয় শিখিয়ে বড়ই ভুল করেছে। এখন এই আমজনতা এই টোকাইদের উপরই সেটা অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে। যেখানেই পাচ্ছে সেখানেই তাদের সাওয়া মাওয়া ছিঁড়ে দিচ্ছে। নিক্ষেপ করেছে, এটা যেখানে প্রোগ্রাম করি উপর থেকে হলো ময়লা পানি নিক্ষেপ করে। আমরা দেখতে পাচ্ছি যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করা হচ্ছে। এখানে যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। হাবিবুল্লাহ বাহার অসুস্থ হয়ে পড়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে পচা ডিম নিক্ষেপ করেছে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা। ঢাকা 18 আসনের 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সহ নেতাকর্মীদের উপরে হামলার ঘটনা ঘটেছে। ব্যবসা বাণিজ্য ধ্বংস করে ফেলেছে ইউনূস সরকার। এই যে পরিবর্তিত বাংলাদেশ 2024-এর আগস্টের পরিবর্তনের পরে আওয়ামী ফ্যাসিবাদ, তথাকথিত ফ্যাসিবাদ ইউনূস সরকার এবং এই নয়া বন্দোবস্ত আওয়ামী লীগকে বলে ফ্যাসিবাদ বা ফ্যাসিজম। তাহলে ইউনূস বড় ফ্যাসি। আসসালামু আলাইকুম দর্শক, জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, ইতিমধ্যে আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন, তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন। তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করা হচ্ছে। এখানে যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরউদ্দিন পাটোয়ারি আসছিলেন এখানে পিঠা উৎসবে, এবং পিঠা উৎসবে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ডিম নিক্ষেপ করছে। তারপরে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ময়লা পানি মারা হচ্ছে এবং ভুয়া ভুয়া স্লোগান এবং হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে, এবং চরমভাবে কিন্তু শান্তি। নাসিরউদ্দিন পাটোয়ারি অসুস্থ হয়ে পড়েছে। পাচ্ছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি করেছে সামনে তিনি বসে পড়েছেন। যদিও আজকে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসবকে ঘিরে নাসিরউদ্দিন পাটোয়ারি এসেছেন এবং তার উপরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা দেখছি ডিম নিক্ষেপ করেছে, এবং যারা এখানে ছিল তারা ডিম নিক্ষেপ করেছে, ধাক্কাধাক্কি করেছে। এক পর্যায়ে নাসিরউদ্দিন পাটোয়ারি ডিম নিক্ষেপ এবং দস্তাদস্তির পরেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এসে বক্তব্য দিয়েছেন এবং তারপরে বেরিয়ে তিনি এখানে বসে পড়েছেন, আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে শিক্ষার্থীরা এখন পর্যন্ত ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারির অনুসারীরা যারা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছে। আমাদের উপরে পচা ডিম নিক্ষেপ করেছে, এটা যেখানে প্রোগ্রাম করি উপর থেকে হলো ময়লা পানি নিক্ষেপ করে। গণভোটে হায়ের পক্ষে আছেন না? কেন নাই? কেন ভাই? রাজাকারের সাথে গেছেন না? কেমনে কথা বলেন, আবার আমার জায়গার উপর হেরে যান, আমার জায়গার উপরে পোস্টার লাগান। মির্জা আব্বাসের লগে যে নির্বাচন করার জন্য নামছে, মির্জা আব্বাসের পোলার যে রাজনীতির বয়স, ওর বারের বয়স হয় নাই নাসিরউদ্দিন পাটোয়ারি। পচা ডিম নিক্ষেপ, রাজাকার স্লোগান দিয়ে এলকা ছাড়া আর বিদেশি পর্যবেক্ষকের সামনে ভুলভাল ইংরেজি বলায় চরম অপমান। বাংলাদেশের নির্বাচনী মাঠে আজকের এই ভিডিও না দেখলে আপনি অর্ধেক সত্য জানবেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে পচা ডিম নিক্ষেপ করেছে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা। এমনই অভিযোগ তুলেছেন স্বয়ং নাসিরউদ্দিন পাটোয়ারি। Throw garbage from the building on us and also an egg, rotten egg on us. They threw garbage and rotten eggs on us. Who were they? Who were they? Still we are not identified. They could not identify. এই ঘটনার পর ক্ষুব্ধ নাসিরউদ্দিন ছুটে যান বিদেশি নির্বাচন পর্যবেক্ষক দল ইউরোপিয়ান ইউনিয়নের কাছে অভিযোগ জানাতে, কিন্তু সেখানেই ঘটে যায় আসল এবং সবচেয়ে বিব্রতকর ঘটনা। ইইউ পর্যবেক্ষক দল যখন ইংরেজিতে প্রশ্ন করে তখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখা যায় হা করে তাকিয়ে থাকতে। কথা বলতে গিয়ে জড়তা, ভুল উচ্চারণ, এলোমেলো ইংরেজি। ভিডিওতে স্পষ্ট ধরা পড়েছে সেই মুহূর্ত যা এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। ভিডিওটি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, যিনি আন্তর্জাতিক পর্যবেক্ষকের সামনে নিজের অভিযোগই স্পষ্ট করে বলতে পারছেন না, তিনি দেশ চালানোর বা নির্বাচন নিয়ে কথা বলার যোগ্যতা রাখেন তো?
আমি বলি আমার কথা শুনুন, আমার কথা শুনুন। এখন স্কুল টাইম, বাচ্চারা স্কুল ঢুকবে, আপনারা স্কুল টাইমে বাচ্চাদের ঢুকতে দিচ্ছে না, এটা কি আপনারা ভালো করতেছেন? জনপ্রিয়তা হিসাবে তো ঢাকা মির্জা আব্বাসের নামটা বেশি আসছে। আমরা এবারে ধানের শীষে ভোট দিয়া মির্জা আব্বাসকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। নাসিরুদ্দিন পাটোয়ারির অভিযোগ, তিনি জামায়াত সমর্থিত প্রার্থী হওয়ায় তাকে রাজাকার, চাঁদাবাজ, বিশ্বাসঘাতক বলে আক্রমণ করা হচ্ছে এবং বিএনপির সমর্থকরাই এই পচা ডিম নিক্ষেপের সাথে জড়িত। তবে এখানেই থেমে থাকেননি নাসিরুদ্দিন। তিনি উল্টো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী প্রার্থী মির্জা আব্বাসকে। এরা গিরগিটির চেয়েও ভয়ঙ্করভাবে রং বদলায়। তিনি দাবি করেন, শেখ হাসিনাকে তাড়ানোর সময় এদের দেখা গেছে সমন্বয় পরিচয়, তারপর গেছে এনসিপিতে, আর এখন নির্বাচন এলেই রাজাকারদের দলে ভিড়ছে বলে অভিযোগ তার। এই পুরো ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। শিবির এবং এনসিপি টোকাইরা বাঙালিকে সাওয়া মাওয়া কিভাবে ছিটতে হয় এই সকল বিষয় শিখিয়ে বড়ই ভুল করেছে। এখন এই আমজনতা এই টোকাইদের উপরই সেটা অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে। যেখানেই পাচ্ছে সেখানেই তাদের সাওয়া মাওয়া ছিঁড়ে দিচ্ছে। গতকালক ঢাকা 18 আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের সাওয়া মাওয়া ছিঁড়ে দেওয়া হয়েছে। অনেকেই বলছে বিএনপির নেতা দিদার মোল্লার নেতৃত্বে ডুমনি বাজারের মধ্যে এই আরিফুল ইসলাম আদিবের সাওয়া মাওয়া ছিঁড়ে দেওয়া হয়, লাতি ঘুষি একেবারে গণদোলাই পর্যায়ে নিয়ে যাওয়া হয় সেই মায়েরকে। পরবর্তীতে ভয়ে এই আদিব ওই আসনের বিএনপি যে প্রার্থী আছে জাহাঙ্গীর সাহেব ওনাকে ফোন দিয়ে হয়তো মাপ চায় বা ওনার যে কর্মী বাহিনী আছে তাদেরকে মানা করার জন্য রিকোয়েস্ট করে, আরে ভাই তোমাদের নেতারা হেঁটে হেঁটে বিএনপি নেতাদেরকে গালিগালাজ করবে, তারেক জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক কথা বলবে, আবার তোমাদেরকে গণধোলাই দিলে তোমরা আবার ফোন করে মাপ চাবা, এটা কোন বিচারিতা? কথা বুঝো নাই? তোমাদের অন্য প্রার্থীদের কারণে তোমরাও এখন গণধোলাই শিকার হচ্ছ। বাঙালি যে তোমাদেরকে গণধোলাই দিবে, আমি সেটা আরো 6 মাস আগেও বলেছি যে তারা নির্বাচনে যখন প্রার্থী হবে, নির্বাচনে যখন ভোট চাইতে যাবে, তখন যখন তাদেরকে গণধোলাই দিবে, ওই গণধোলাইয়ের কারণে তারা 6 মাস মেডিকেলে থাকবে। তারা নির্বাচনে জিতে তো পরের হিসাব প্রচারণা করতে পারবে না। অলরেডি এই 4-5 দিনের ঘটনা দেখে আপনারা সকল বিষয় উপলব্ধি করতে পারছেন। কিছুদিন আগেও কিন্তু এই ডারবি নাসিরকে ডিম মেরেছিল। শুধু তাই না, আজকে আর 1 ঘন্টা আগে ডারবি নাসিরকে ঢাকা বাণিজ্য মেলার ওই জায়গার মধ্যে প্রচুর পরিমাণে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং পুলিশের সামনে গণধোলাই দেওয়া হয়েছে। কি পরিমাণ মায়ের হয়েছে চিন্তা করুন, লাঠি ঘুষি কিছুই বাদ যাচ্ছে না। গতকালকে মারা হয়েছে ঢাকা 18 আসনের এনসিপির প্রার্থীকে, আজকে আবার মারা হয়েছে ঢাকা 8 আসনের এনসিপির প্রার্থী ডারবি নাসিরকে। বাংলাদেশের সকল জায়গায় এইভাবে এনসিপি টোকাইদেরকে গণধোলাই দেওয়া হচ্ছে। শুধু প্রার্থী মায়ের খাচ্ছে না, প্রার্থীর আশেপাশে যে সকল চেলাবেলা আছে তাদেরকে গণধোলাই দেওয়া হচ্ছে। এটা হচ্ছে গণবিস্ফোরণ। কথা বুঝেন নাই? জনগণ অতিষ্ঠ হয়ে তাদেরকে এই গণধোলাই দিচ্ছে। জনগণের কথা হচ্ছে, আমাদের মাথার উপর নুন রেখে ভরি খাইলি, আমাদেরকে ব্যবহার করে তোদের এই সকল চেলাপেলারা উপদেষ্টা হলি, দেশটাকে লুটেপুটে খাইলি, ওই লুটেপুটে খাওয়ার টাকা দিয়ে এখন আবার আমাদের কাছে নির্বাচনে প্রার্থী হয়ে দাঁড়িয়ে ভোট চাইতে আসোস। তোদেরকে তো এমপি বানাবোই না, বরং গণধোলাই দিব। সেই গণধোলাইয়ের শরিক হচ্ছে বিএনপির নেতাকর্মীরাও। তাদের কথা হচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য, আমাদেরও এজেন্ডা বাস্তবায়ন করেনি। বিএনপির নেতারও নেতৃত্ব দিয়ে মারছে, জনগণও নেতৃত্ব দিয়ে মারছে। আওয়ামী লীগ এখনো মারা শুরু করেনি। আওয়ামী লীগ এরকম ছোটখাটো নর্মাল গণধোলাই দিবে না। আওয়ামী লীগ ডাইরেক্ট মারলে ফিনিশই করে ফেলতে হবে। কারণ এরা আওয়ামী লীগকে এত পরিমাণ 17-18 মাসে জ্বালিয়েছে, এমন পরিমাণ গালাগালি করেছে, এমন ভাবে কোণঠাসা করে রেখেছে। এভাবে গণধোলাই দিলে আওয়ামী লীগের মনে শান্তি আসবে না, আরো জ্বালা বাড়তে থাকবে। তাই বিএনপি হালকা পাতলা গণধোলাই দেখ নির্বাচনের আগে, জনগণ হালকা পাতলা গণধোলাই দেখ। কিন্তু এই গণধোলাইও কাজ হবে না, মেডিকেলে থাকতে হবে 3 মাস, ওই গণধোলাই দিতে হবে। জনগণ যেগুলো করবে আমি সেটা আগাম 6 মাস আগেও জানতাম, কিন্তু গণধোলাইয়ের পরিমাণটা মাইকটা এখনো একটু স্লো হচ্ছে, আরো গরম ভাবে মারতে হবে। কথা বুঝেন নাই? মেডিকেলে না গেলে ওটা আবার কিসের গণধোলাই? ওরা না মানুষকে মাফ করে মেডিকেলে পাঠায়, জেলে ভরে দেয়। আপনারা কি গণধোলাই দেন যে এখনো মেডিকেলে যায় নাই কেউ? ফোন করে মাপ চাইলে আবার ক্ষমা করে দেন বিএনপি প্রার্থীর কাছে। এই ধরনের মায়ের কাজ হবে না। কথা বুঝেন নাই? এদেরকে মারতে হবে এক্সট্রা অর্ডিনারি ভাবে, তাহলে কিন্তু সকল কিছু কাজ হয়ে যাবে। ওটাই হচ্ছে ওদের জন্য ট্রিটমেন্ট। ওদের মেইন ট্রিটমেন্ট হচ্ছে এখন গণধোলাই। ডিম নিক্ষেপ করে কোনো লাভ নাই। আপনারা যে এদেরকে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন না সেটা আমরা অবগত আছি, কিন্তু নির্বাচনের আগে তাদেরকে একেবারে রাজপথে নামতে দিবেন না, সেটাও এভাবে গণধোলাই দিয়ে বারে মানুষকে বোঝানোর চেষ্টা করুন। সেটাই হবে বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর। কারণ সারা বাংলাদেশের মধ্যে যে এনসিপি 30 জন প্রার্থী আছে, তাদের মধ্যে যদি 1-2 এমপি হয়ে যায়, তারা যদি সংসদে কোন রকমে চলে যায়, তারা বাংলাদেশকে জঙ্গিবাদের আস্তানা গড়ে তুলবে, সংসদকে জঙ্গিবাদের আস্তানা হিসেবে গড়ে তুলবে। এখানে জঙ্গিবাদের আস্ফলন নিয়ে তারা বক্তব্য দিবে। তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তারা যেভাবে কথা বলে, তারা যেভাবে বক্তব্য দেয়, সেটা দেখলে আমার ভয় হয় যে তারা যদি কখনো এমপি হয়ে যায়, সংসদে চলে যায়, বা জামাত ক্ষমতায় চলে আসে, জামাতের ইন্ধনে এ সকল শিবিরের চেরাবেলা এনসিপি টোকাইরা বাংলাদেশটাকে মৌলবাদের আস্তানা করে ফেলবে। বাংলাদেশের মধ্যে কোনো নারী নিরাপদ থাকবে না, কোনো ছেলে নিরাপদ থাকবে না। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যারা আছে, কথা বলে 70-80% অ্যাক্টিভলি, তারাও কোন রকম নিরাপদ থাকবে না। এই 5-8% ভোটের দলরাই পুরো বাংলাদেশটাকে রুল করবে এবং বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাখবে। সেটাকে আমরা হতে দিতে দিবেন? হতে দিতে দিবেন না। কেন দিবেন না? নিজেদের স্বার্থে, আওয়ামী লীগের স্বার্থে না। বাংলাদেশে তো 50% মানুষ আওয়ামী লীগকে ভালোবাসা সমর্থন করে। এছাড়া আরো অনেক মানুষ আছে তো যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। এই মুক্তিযুদ্ধের যারা পক্ষে শক্তি, এদেরকে দমাতে হবে। এরা কোনো এনসিপি না, এরা কোনো রাজনৈতিক দল না, এরা হচ্ছে শিবিরের
সক্রিয় কর্মী নাহিদ ইসলাম পাটোয়ারির বাসায় সাংবাদিক গত কিছুদিন আগে খবর নিতে গিয়েছে। তার মাও শিবির করে রোকন হওয়ার পথে, তার বাবাও নাকি শিবির করে রোকন হওয়ার পথে, মানে আগে শিবির করতো, এখন জামাত ইসলামী করে। এরা সকলে জামাত ইসলামীর ফ্যামিলির। এদের পিছনের খবর নিয়ে দেখেন, এ নাহিদ ইসলাম পাটোয়ারিও কোন এনসিপির নেতা ফেতা না, এ হচ্ছে যে অ্যাক্টিভলি শিবির করত। তার মাই বলেছে যখন ওই সংবাদ মাধ্যমের কর্মী ওর গ্রামের বাড়িতে গিয়েছে। এই হচ্ছে অবস্থা। জনগণ মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে, সেখানে তাদের প্রার্থী নন ফেস হোক আর নন ফেস হোক মায়ের উপর রাখতেছে। এটাই হচ্ছে এখন রিয়েলিটি। কিছু জায়গায় বিএনপি নেতৃত্বে মারা হচ্ছে, কিছু জায়গায় জনগণ মারতেছে। জনগণ কোনো কিছু প্রতিবাদ করলে তারাও কিন্তু জনগণের গায়ের উপর তেড়ে যাচ্ছে, বলতেছে 12 তারিখের পর আমরা দেখে নিব। তারা কিসের বলে এত নাচতেছে? ছাগল নাচে কিন্তু খুঁটির বলে। তাদের খুঁটির জোর কি? ডক্টর ইউনূস তাদেরকে ইনশিওর করে দিয়েছে, নাকি আমেরিকা ইনশিওর করে দিয়েছে যে পাতা নির্বাচন করে তোমরাই ক্ষমতায় নিয়ে নিও, জামাতি ক্ষমতায় আসবে, 12 তারিখের পরে তোমরাই গদিতে বসবা? এটা কি শিওর হয়ে গিয়েছে? সে কারণে তারা এত গন্ডগোল লাগিয়ে দিচ্ছে, এত উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে, কনফিডেন্স শো করতেছে। এজন্যই ঘাবলা কোথায়? অনেক কিছু ঘাবলা চলতেছে, নাকি নির্বাচনই হবে না একেবারে 12 তারিখের আগে বা 12 তারিখই এমন কিছু কর্মকাণ্ড তারা করবে, নির্বাচনী বানচাল হয়ে যাবে, আবারও ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে, তারপরে প্রতিশোধ নিবে নাকি? বিষয় কোনটা? জনগণে কিন্তু এখন অনেক প্রশ্ন, আমরা কিন্তু কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি না। শুধু দেখছি তারা মাইক খাচ্ছে, গণদোলায় খাচ্ছে, ডিম মারতেছে, এখানে জনরোষের শিকার হচ্ছে। শুধু এগুলাই দেখতে পাচ্ছি। তারা এমন ভাবে একটা মোমেন্ট ক্রিয়েট করছে এখন, যাতে মনে হয় 12 ফেব্রুয়ারির আগে এই সকল জনরোষ একেবারে তারা রাজপথে অ্যাপ্লাই করতে পারে বিএনপির উপর। অ্যাপ্লাই করার পর যাতে এই নির্বাচনটা বানচাল হয়ে যায়। তারা বলবে আমাদেরকে মারা হচ্ছে, আমাদেরকে গণদোলাই দেওয়া হচ্ছে, আমাদেরকে এই করা হচ্ছে, সেই করা হচ্ছে। এভাবে নির্বাচনের কোনো পরিবেশ নাই। বিএনপি এককভাবে নির্বাচন জয়লাভ করে ফেলবে, বিএনপি কেন্দ্র দখল করে ফেলবে। আমরা এই নির্বাচন মানি না, আমরা এই নির্বাচন বয়কট করলাম। এটার কোনো ফন্দি আছে? অনেক কিছুই কিন্তু হতে পারে। তাই 12 তারিখ পর্যন্ত আমাদের সকলের অপেক্ষা করতে হবে আদৌ নির্বাচন হচ্ছে কিনা। কিন্তু আমার যতটুকু সম্ভাবনা, যে অবস্থা দেখছি, হয়তো নির্বাচন হয়ে যেতে পারে। নির্বাচন হওয়ার আগে এভাবে গণদোলায় চলতে থাকবে এ সকল টোকাদেরকে। এবং 12 ফেব্রুয়ারি যদি বাই চান্স কোন রকম ইঞ্জিনিয়ারিং করে জামাত জয়লাভ না করে, তাহলে এই এনসিপির টোকাইদের যে কি অবস্থা হবে, আওয়ামী লীগ ক্ষমতা আসা ছাড়াও, আওয়ামী লীগ রাস্তায় আসা ছাড়াও বিএনপির কর্মীরা কি অবস্থা করবে কল্পনা করতে পারবেন না। হয়তো কিছু পালিয়ে যাবে, যারা বেঁচে থাকবে কি রকম মায়ের উপর রাখবে। এদেরকে একেবারে মেরে ফেলবে না, এদেরকে টাইম নিয়ে মারবে। 15 দিন পর মারবে, 10 দিন পর মারবে। এত রকমের কষ্ট দিবে এদেরকে। কারণ এরাও কিন্তু 16-17 মাসে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এবং বিএনপির সিনিয়র নেতাদেরকে নিয়ে কম কথা বলেনি এবং কম কষ্ট দেয়নি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে। কথা বুঝতে পেরেছেন? আপনি হাতের মধ্যে মারলেন, গায়ের মধ্যে মারলেন, ওটা এক কষ্ট, কিন্তু মুখের বক্তব্যের মাধ্যমে মনের মধ্যে আরো বেশি কষ্ট পাওয়া যায়, সেটা আরো বেশি কষ্টকর। কারণ সারাক্ষণ এই সকল কথা, ইনসাল্ট, এগুলো চিন্তা করলে আপনার কষ্ট আরো বেশি হবে। সেই সকল কষ্ট কিন্তু দিয়েছিল এটুকায় সমন্বয়করা, এনসিপি শিবির নেতারা। বিএনপিকেও দিয়েছে, আওয়ামী লীগকেও দিয়েছে। যদি বিএনপি 12 তারিখের পরে ক্ষমতায় আসে, বিএনপির পালা হবে প্রথম দফা মায়ের, তারপর বিএনপি ক্ষমতা থেকে চলে গেলে তারপর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দ্বিতীয় দফা মায়ের। দ্বিতীয় দফা মায়ের কারণে কিন্তু তারা ফিনিশ হয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগও সেই বোকামি করবে না, একেবারে ফিনিশ করে দিবে না। তাদেরকে টাইম নিয়ে মারবে, কষ্ট দিয়ে মারবে। তাদের এটা প্রাপ্য। কথা বুঝতে পেরেছেন? তারা এখন মনে করছে সর্বা আমরা কখনো ক্ষমতায় থেকে যাব না, যেভাবে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসতে পারলে হয়েছে, আমরা এমন কিছু ভালো কাজ করবো, জনগণ আমাদেরকে আজীবন আবার ক্ষমতায় বসিয়ে রাখবে, আমাদেরকে ভোট দিবে, এমন চিন্তা ভাবনা, আকাশকুসুম চিন্তা ভাবনা নিয়ে তারা বসে আছে। এগুলো কিছুই ঘটবে না, তারাই বিলীন হয়ে যাবে। বাংলাদেশের দল দুটাই থাকবে, আওয়ামী লীগ এবং বিএনপি। দোসর খুঁজতে বেসরকারি খাতের সর্বনাশ। কি সর্বনাশ? ব্যবসা বাণিজ্য ধ্বংস করে ফেলেছে ইউনূস সরকার। এই যে পরিবর্তিত বাংলাদেশ 2024-এর আগস্টের পরিবর্তনের পরে আওয়ামী ফ্যাসিবাদ, তথাকথিত ফ্যাসিবাদ ইউনূস সরকার এবং এই নয়া বন্দোবস্ত আওয়ামী লীগকে বলে ফ্যাসিবাদ বা ফ্যাসিজম। আসলে ফ্যাসিজমের সংজ্ঞা অনুযায়ী ফ্যাসিস্টকে, সেটি যদি আপনি সংজ্ঞায় ফেলেন তাহলে ইউনূস বড় ফ্যাসিস্ট। আওয়ামী লীগকে আমরা ফ্যাসিস্ট হিসেবে দেখি না। ফ্যাসিবাদের যে সংজ্ঞা, ফ্যাসিবাদের যে কাঠামো, যে রূপ, সেটি আসলে দেখি না। কারণ ইউনূসের চাইতে আওয়ামী লীগ অনেক ভালো ছিল। এটি নিয়ে গতকাল বাংলাদেশের একটি জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন একটি স্টোরি করেছে। তারা লোকেই কথা বলতে এসেছি মূলত। তারা বলছে যে 2024-এর আগস্টে আওয়ামী লীগের পতনের পর সবচেয়ে আতঙ্কে আছে বেসরকারি খাত। বড় শিল্প উদ্যোক্তা থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী কেউ স্বস্তিতে নেই। শিল্প ব্যবসা বাণিজ্যে চলছে দোসর খোঁজার প্রতিযোগিতা। দোসর খুঁজতে গিয়ে বাদ নেই কোনো শিল্প মালিক কিংবা ব্যবসায়ী। বিগত সরকারের কারো সঙ্গে একটি ছবি থাকলেই হলো, তাকে ফ্যাসিস্টের দোসর বানিয়ে ফেলা হচ্ছে। লোম বাঁচতে যেমন কম্বল উজাড় হয়, তেমনি দোসর খুঁজতে গিয়ে বেসরকারি খাতকেই প্রতিপক্ষ বানিয়ে ফেলা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। সুযোগ সন্ধানীরা চাঁদাবাজি করছে। কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে। এর ফলে উদ্বেগ বাড়ছে শিল্পপতি ব্যবসায়ীদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের চরিত্র হননের নোংরা খেলা চলছে। ফলে পুরো বেসরকারি খাত আজ অসহায়। নতুন বিনিয়োগ নেই, এর সার্বিক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। অথচ এ পরিস্থিতি সহজেই এড়ানো সম্ভব ছিল। সবকিছু রাজনৈতিক বিবেচনায় না দেখলে বাংলাদেশ আরো এগিয়ে যেতে পারত।
বাংলাদেশই একমাত্র দেশ নয় যেখানে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে। নেপাল, শ্রীলঙ্কাতেও প্রায় একইভাবে সরকার বদল হয়েছে। থাইল্যান্ডে সরকার পরিবর্তন হচ্ছে হর হামেশাই। কিন্তু এসব দেশে সরকার বদলের পর দোসর খোঁজার খেলায় মেতে ওঠেনি। ব্যবসায়ী, শিল্পপতি, শিক্ষক, চিকিৎসক, ক্রীড়াবিদ, সংস্কৃতি কর্মীদের রাজনৈতিক বিভাজনের বাইরে রাখা হয়, কারণ তারা দেশকে এগিয়ে নেওয়ার শক্তি। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। ব্যবসায়ীদের কথায় ধরা যাক, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে গেলে সরকারের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে। এই দেশে একটি লাইসেন্স থেকে শুরু করে গ্যাসের লাইন পেতেও সরকারের কাছে ধর্ণা দিতে হয়। সরকারের সাহায্য ছাড়া বেসরকারি খাতে কিছু করা অসম্ভব। এই বাস্তবতা সবাই জানে যে গত 15 বছরে একটা কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় ছিল, কিন্তু এর সাথে আমি যুক্ত করতে চাই, ইউনূসের মতো এতটা কর্তৃত্ববাদী সরকার মোটেই ছিল না। বিগত আওয়ামী লীগ সরকারও বেসরকারি খাতের উপর প্রভাব বিস্তার করেছিল। এ সময় শিল্প বাঁচাতে, বিনিয়োগ সুরক্ষায় সরকারের সঙ্গে কম বেশি সবাইকেই সম্পর্ক রাখতে হয়েছে। মনে রাখতে হবে, একজন উদ্যোক্তা শুধু তার কথা চিন্তা করেন না, তিনি চিন্তা করেন তার হাজার হাজার শ্রমিক কর্মচারীর, তিনি চিন্তা করেন দেশের অর্থনীতির। এ কথা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে বেসরকারি খাত, কিন্তু 5 আগস্টের পর অনেক স্বনামধন্য ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাকে দোসর বানিয়ে অর্থনীতির 12টা বাজিয়ে দেওয়া হয়েছে। এরকম তৎপরতা দেশের জন্য খুবই ক্ষতিকারক। এই প্রবণতা আমরা 2007 সালে 1/11 সময়ও দেখেছি। তখনও সেনা সমর্থিত 1/11 সরকার প্রতিষ্ঠিত শিল্প উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের হয়রানি করেছিল, জোর জুলুম এবং অত্যাচার নির্যাতন করে ক্ষতিগ্রস্ত করেছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার। আমি এই কথাটার সাথেও যুক্ত করতে চাই, আজকে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, 2007-8 সালের ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার এতটা ক্ষতি করেনি। সবাই আশা করেছিল যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা অন্তর্বর্তী সরকার দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করবে। বিগত সরকারের আমলে লুটপাটে জড়িত ব্যাংক লুটেরা এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু 17 মাসে এই সরকার লুটেরা, পাচারকারী আর প্রকৃত ব্যবসায়ীদের একই কাতারে দাঁড় করিয়েছে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যায়নি। আর্থিক খাতের যারা সর্বনাশ করেছে, রাতারাতি ব্যাংকের মালিক হয়ে যারা অর্থ লুট করে বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের চেয়ে সরকার প্রকৃত ব্যবসায়ীদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে বেশি আগ্রহী। ফলে একদিকে যেমন পাচার হওয়া 1 টাকাও ফেরত আসেনি, অন্যদিকে বেসরকারি খাত মুখ থুবড়ে পড়েছে। এই অবস্থায় নতুন করে বিনিয়োগ করার মতো পরিবেশ কিংবা সক্ষমতা কোনোটাই তাদের নেই। বিনিয়োগ করার কারণে সর্বশেষ 2024-25 অর্থ বছরে দেশের বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি ঐতিহাসিকভাবে সর্বনিম্ন 0.1% নেমেছে। এমনকি কোভিড কালের চেয়েও এই সময়ে কম প্রবৃদ্ধি হয়েছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন। এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।